বিভিন্ন দেশি বিদেশি সিনেমায় দেখা যায় পুরুষের অত্যাচারে ক্ষিপ্ত হয়ে কোনো নারী পুরুষের বিশেষ অঙ্গ কেটে নেন। তবে বাস্তবে এই ঘটনায় এমন দুটি ঘটনা সিনেমাকেও হার মানালো। তার মধ্যে একটি ঘটনাই ঘটে আবার পুলিশ সদস্যের সঙ্গে। থানায় অভিযোগ জানাতে গিয়ে পুলিশ কর্তৃক ধর্ষণের শিকার। এভাবে ধরছে বলে তোমার বয়স তো অনেক অল্প, আমরা দেখে আমার গায়ে হাত দিবে কেন, এজন্য বলে তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। ওসি সাহেব আসছে, তখন প্রত্যক্ষদর্শী বলতে সবাই পেছনে ছিল, প্রথমে উনি ঢুকছে বাসায়। ওসি সাহেবের বিরুদ্ধে পুরো মোংলাই ওসি সাহেবের এই ধরনের। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। জেলখানার ভিতরে পুলিশ একটি মেয়েকে ধর্ষণ করেছে। শুধু তাই নয় প্রিয় দর্শক, সেই পুলিশের গোপন অঙ্গটি কিন্তু সেই মহিলাটি কেটে দিয়েছে। আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিত মাধ্যমে সব কিছু দেখতে পারবেন। আপনারা হয়তো বা ইতিমধ্যে সেই খবরটি বিভিন্ন জায়গায় দেখেছেন, কেউ সত্য খবর দেখেছেন, কেউ মিথ্যা খবর দেখেছেন। আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিত এবং প্রমাণ সহকারে সব কিছু দেখতে পারবেন। বর্তমান ঠিকানা এবং বর্তমান অবস্থা যে পুলিশ করেছে এবং পুলিশের যে অবস্থানটি রয়েছে সেই অবস্থানটি আপনারা জানতে পারবেন। বর্তমানে পুলিশ কি বেঁচে আছে নাকি অন্য কিছু হয়েছে সেটিও কিন্তু জানতে পারবেন। বেশি কথা বলবো না, আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। প্রিয় দর্শক, বিস্তারিত ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ভিডিওতে একটি লাইক দিয়ে চলুন বিস্তারিত ভিডিওগুলো ধাপে ধাপে দেখে আসি। বিভিন্ন দেশি বিদেশি সিনেমায় দেখা যায় পুরুষের অত্যাচারে ক্ষিপ্ত হয়ে কোনো নারী পুরুষের বিশেষ অঙ্গ কেটে নেন। তবে বাস্তবে এই ঘটনায় এমন দুটি ঘটনা সিনেমাকেও হার মানালো। তার মধ্যে একটি ঘটনাই ঘটে আবার পুলিশ সদস্যের সঙ্গে। পারিবারিক কলহের কারণে পুলিশ সদস্য ইমদাদুল হক দ্বিতীয় স্ত্রীকে তালাক দেন, কিন্তু তার সঙ্গেই আবার হোটেলে অন্তরঙ্গ মুহূর্ত কাটাতে যান তিনি। কিন্তু কৌশলে ওই নারী আগে থেকেই সঙ্গে থাকা ব্লেড দিয়ে ইমদাদুলের বিশেষ অঙ্গে আঘাত করে। রক্তক্ষরণ শুরু হলে চেপে ধরে হাসপাতালে যান ওই পুলিশ সদস্য। অবস্থা গুরুতর হওয়ায় ব্যান্ডেজ করে তাকে ঢাকায় পাঠানো হয়। ইমদাদুল হকের স্ত্রী আফরিন সুলতানা মিম বিষয়টি নিশ্চিত করেছেন, তবে এ বিষয়ে তিনি কোনো কথা বলতে রাজি হননি। ঘটনাটি যশোরের জেলা সদর হাসপাতালের আরএমও ডাক্তার আব্দুস সামাদ জানান, ইমদাদুল হকের বিশেষাঙ্গের বেশিরভাগই কেটে গেছে, সেলাই করা হয়েছে, তবে অঙ্গটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইমদাদুল হক নড়াইলের লোহাগাড়া উপজেলার আমদা গ্রামের বাসিন্দা। যশোর পুলিশ লাইনে নায়েক হিসেবে কর্মরত তিনি। এর আগে গত ৯ জুন দুপুরে যশোর শহরের ধর্মতলা এলাকায় মইনুল হক রশি নামে এক ব্যক্তিকেও তার স্ত্রী ব্লেড দিয়ে বিশেষাঙ্গ কেটে দেয়। ধরছে বলে তোমার বয়স তো অনেক অল্প, তো উনি একা এই কথাটা বলা তো ওনার উচিত না। যখন আমরা দেখে আমার গায়ে হাত দিবে কেন, এজন্য বলে তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, থাকলে আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিও। আমি বলি না, আমি তো ব্যবহার করি না এগুলো। প্রত্যেকদিন পুলিশ যায়, আমারে হুমকি দেয়, এরা বিবাদী পক্ষ যায়, আমার বলে যে পুলিশ আমাদের পক্ষে আছে, ওসি আমাদের পক্ষে, তুমি কি করবা, তোমার কি অবস্থা করে তুমি এটা দেখে নিও। আমার এরকম হুমকি দামকি দিচ্ছে। যাই বেড়া ভাঙে সরে, মাঝখানে একটা বেড়া পার্টিশন দেয়া আছে, হে কোনো কিছু মানে না। এরা উল্টা আমার নামে আরো কমপ্লেন দেয় থানা থেকে। পুলিশ আমারে আসি আমাকে হয়রানি করে, আর দোষগুলো সব আমাদের বিবাদী পক্ষের। তাই এই সুযোগটা পায় কোত্থেকে হেরা। আমার জীবনে এটাই প্রথম। আমি কোনোদিন সাংবাদ অফিসেও আসি নাই, কোনো সম্মেলনও করি নাই, এই প্রথম। আমি দেয়ালে পিঠ ঠিকই গেছে ভাই, আমি আর পারতেছি না। আমি মানে বাইর হওয়ার, হ্যাঁ আমার স্বামীটা অনেক অসুস্থ, ব্রেন স্ট্রোক করছে, এখানে সব বলে লেখা আছে। আমার মেয়েটারে নিয়ে আমি কিভাবে থাকি, আমার নিরাপত্তাও নাই। প্রত্যক্ষদর্শী ভাইয়া সিসিটিভি ফুটেজ তো নাই, হঠাৎ করে উনি আসছে। আমার মেয়ে ছিল স্কুলে, সকাল 11টার দিকে আসছে, আমি ছিলাম বাসায়, তখন ডাক দেওয়ার পর আমি বাইর হয়েছি। ওসি সাহেব আসছে, তখন প্রত্যক্ষদর্শী বলতে সবাই পেছনে ছিল, প্রথমে উনি ঢুকছে বাসায়। ওসি সাহেবের বিরুদ্ধে পুরো মোংলাই ওসি সাহেবের এই ধরনের কিছু কর্মকাণ্ড আছে। জনগণের প্রতিনিধি থেকে শুরু করে আমরা যারা মানবাধিকার কর্মী আছি, তারপরে সাংবাদিক মহল আছে, ওখানে একটা প্রেস ক্লাব আছে, আপনারা খবর নিয়ে দেখতে পারেন। এই ওসি সাহেবের উপরে কেউ খুশি না। এরপরে তো সব লোকজন আসি পড়ছে বাসায়, তখন আর কথাবার্তা বলা হয় নাই, উনি চলে গেছে। পুলিশ আসছে, এমনি আমাদের আশেপাশের লোকজনও আসছে। আমি থানাতে কোনোদিনও যাই নাই ভাইয়া। যখন 3 তলার কথা বলছে তখন আমি তো জানি না, আমি কোনোদিন থানায় যাই নাই। জি উনি বলছে। এরপরে তো আমি আমার সুমিলিলা আপার সাথে আরো অনেকের সাথে আলোচনা করছি কি জন্য আমাকে 3 তলা যাইতে বলে। আবার বলতেছে আমার সমস্যার সমাধান করে দিবে সরাসরি ওই দিনে। হ্যাঁ, তারপরে মানে কেউ ছিল না, তখন এই সুযোগটা পাইছে উনি। ভাইয়া আমি তো জানি না কাম্য না, এখন কার মনের খবর, কার ভেতরে কি আছে সেটা তো আমি জানি না। আমিও তো বাড়িতে একা থাকি, তো আমি জানি না। আমার সাথে যেটা হয়েছে আমি ওইটা বলতে পারবো। আমি তো আর ওইসব থানার খবর রাখি না বা ওসির। আমার সাথে তো একটাই, ওসির বিরুদ্ধে করতে চাচ্ছি,
এরপরে পারিবারিক ওইটা তো ওসির মাধ্যমে হচ্ছে মূলত। আমাদের যে ইয়েটা হচ্ছে এখন, আমাদের বিবাদী পক্ষ সাহস পাইছে তো ওসির কারণে। আমাদের বিবাদী পক্ষ বেড়া ভাঙচুর করে, ওই সময় পুলিশ আসছে, পুলিশও ওরা নিয়ে আসছে, কিন্তু হেরা ভাঙচুর করে, আমরা কথা বলতে গেলে আমাদের কথা বলতে দেয় না, আমাদের নিষেধ করে। আর ওই পাশে কামালের স্ত্রী জেসমিন আক্তার, ওনার নাম, উনি সব ভাঙতেছে, ওনার ছেলেরে নি, নাইম কাদের ওনার ছেলে, বড় ছেলে। আমরা যতদূর আমাদের জরিপে আমরা জানি, আমরা আসলে ওর নিরাপত্তা নিয়ে ভাবছিলাম এবং খুব দ্রুত আমরা চলে আসছি, যে কোনো একজন ভাইয়ের সহযোগিতায়, সাংবাদিক ভাইয়ের, আমরা খুব দ্রুত চলে আসছি। আমরা মনে করছি যে আমরা যদি বাগেরহাটে কিংবা মোংলা করি, তাতে ওসি সাহেব তার মধ্যেও কি ঘটায় দেয় বলা যায় না। উনি আসলে খুব মারাত্মক আকার ধারণ করছে, অন্যায় করতে করতে উনি মারাত্মক পর্যায়ে চলে গেছে। আমি তো, কারণ আমি গেছিলাম, আমি আমার ভাইয়ের জন্য গেছিলাম, যখন আদালতের মামলাটা নিয়ে ওনার দুয়ারে গেছি, এবং ওইখানে কয়েকটা মামলা ছিল, যেই ওনার ভিতরে ঢুকে, মানে ওনার অফিসের ভিতরে ঢুকে উনি সবার মোবাইল চেক করে, যেটা আমি এটা কোথাও দেখিনি। সবার মোবাইল উনি জমা নেয়, যা ওনার থানার সিসি ফুটেজ যদি চেক করা হয়, ওনার কাছে যে পার্টিকুলার যে সবার মোবাইল চেক করে। 1, 2, উনি বলতেছে হিমেল রে, মানে ওর হাজব্যান্ডে বলতেছে মাদক মামলায় চালান দিবে, মামলায় চালান দিবে। ইমিডিয়েটলি উনি হিন্দু এক পরিবারের তাদের স্বামী স্ত্রীর চালান দেওয়ার পর সে বাড়িটা দখল করে দিয়েছে, সেই বাচ্চাটা চুলার পরে ঘুমাইছে। এটা আমরা যাওয়ার পরে তথ্য দিতে পারবো। এই ধরনের অনেক হুবহু অনেক ঘটনা আছে। থানায় অভিযোগ জানাতে গিয়ে পুলিশ কর্তৃক ধর্ষণের শিকার। এ ধরনের ঘটনাগুলো আমরা সাধারণত সিনেমায় দেখে অভ্যস্ত, তবে এখন আর সিনেমায় নয়, বাস্তবেই ঘটছে এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা। তেমনি এক ঘটনায় তোলপাড় খুলনা, যেখানে অভিযোগ জানাতে এসে পিবিআই ইন্সপেক্টরের ধর্ষণের শিকার হয়েছে এক কলেজ ছাত্রী। বলতেছে বসেন, আমি কই এটা তো একটা রুমের মতো। পর বলতেছে এটা আমাদেরই রুম, এখানে আমরা থাকি, এখানে স্যারে আপনাকে বসতে বলছে। পরে উনি দরজা লাগিয়ে দেয়, দরজা লাগিয়ে দেওয়ার পরে ওই ছেলের বিষয়ে কিছু আমাকে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদের পরে মানে উনি আস্তে আস্তে আমার গায়ে টাচ করে। খুলনার ডুমুরিয়ায় উত্ত্যক্তকারীর হাত থেকে বাঁচতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের। সম্মানিত দর্শক, বাংলাদেশের একেবারে অস্তিত্বের মূলে যে দুটো বাহিনী, সেনাবাহিনী এবং পুলিশ বাহিনী, এই দুটো বাহিনীর একেবারে ইতিহাসের সবচেয়ে বেশি আলোচিত দুইজন প্রধান, সেনাবাহিনীর জন্য জেনারেল আজিজ এবং পুলিশ বাহিনীর জন্য আইজিপি বেনজির। তারা তাদের যে একদিকে বর্ণাঢ্য চাকরি জীবন, অন্যদিকে একটি রাজনৈতিক সরকারের সঙ্গে তাদের যে দহরম মহরম, যখন তারা ক্ষমতায় ছিলেন ততদিন পর্যন্ত আওয়ামী লীগের নিকট এটি ছিল একেবারে আম দুধের মতো, খুবই সুস্বাদু, খুবই সুগন্ধময় এবং অতিশয় উপাদেয়। কিন্তু যে মুহূর্তে তারা চাকরি থেকে বিচ্যুত হয়েছেন, এখানে বিচ্যুত বলা যাবে না, স্বাভাবিক নিয়মে চাকরি থেকে তারা অবসর গ্রহণ করেছেন, তখন রাজ্যের বিপদ এবং বিপত্তি, দুর্নাম এবং বদনাম, বালা এবং মুসিবত যুগপৎভাবে তাদের উপর এসে পতিত হয়েছে। তারা যখন ক্ষমতায় ছিলেন তখন পশ্চিমা দুনিয়ায় তারা চক্ষুশূল হয়ে পড়েছিলেন বিভিন্ন কারণে। তখন আওয়ামী লীগ বলার চেষ্টা করেছে যে মূলত আওয়ামী লীগকে হেয় করার জন্য, এমনকি বেনজির সাহেব এবং আইজিপি বেনজির সাহেব এবং আজিজ সাহেব সেনাপ্রধান, তারাও বলার চেষ্টা করেছেন যে মূলত প্রধানমন্ত্রীকে ছোট করার জন্য তাদের বিরুদ্ধে পশ্চিমারা লেগেছেন। যখন আল জাজিরাতে প্রধানমন্ত্রীর লোকজন বা অল প্রাইম মিনিস্টার্স ম্যান এই শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হলো, তারপর যখন র্যাবের উপর স্যাংশন এলো, এরপর আজিজ সাহেবের উপর কিছু না এলেও গুজব ছড়িয়ে পড়েছিল যে আজিজ সাহেবের ভিসা বাতিল করা হয়েছে, কিন্তু বেনজির সাহেব সহ আরও বেশ কয়েকজন পুলিশ কর্তাকে, সেনা কর্তাকে যারা র্যাবে ছিলেন তাদেরকে নিষেধাজ্ঞার মধ্যে ফেলা হয়। তো তখন আওয়ামী লীগ তাদেরকে ওন করে, সেনাপ্রধান আজিজকে ওন করে, পুলিশ প্রধান বেনজিরকে ওন করে। কিন্তু এখন আজিজ সাহেব এবং বেনজির সাহেবকে নিয়ে যে সকল বিতর্ক হচ্ছে, বিশেষ করে তাদের অর্থনৈতিক কেলেঙ্কারি, এই কেলেঙ্কারি পুরো পুলিশ বাহিনীকে রীতিমতো অস্বস্তিকর অবস্থার মধ্যে ফেলে দিয়েছে। আর সেনাবাহিনী যেহেতু খুবই স্পর্শকাতর একটি প্রতিষ্ঠান, তারা পুলিশ বাহিনীর মতো এভাবে প্রকাশ্যে বলতে পারবে না, কিংবা আমরা যারা কথাবার্তা বলছি তারাও সেনাবাহিনী নিয়ে কথাবার্তা বলতে গেলে আমাদেরকে যথেষ্ট সতর্ক হতে হচ্ছে। এর কারণ হলো সেনাবাহিনী এবং বিচার বিভাগ এটি একটা দেশের সম্মান এবং মর্যাদার প্রতীক, এবং এখানে যে কোনো কারণে যদি ত্রুটি হয়, বিচ্যুতি হয় এবং সেগুলো যদি রাষ্ট্র এবং জনগণ হজম করতে না পারে এবং সংশোধনের পথে নিয়ে নিতে না পারে, পুরো রাষ্ট্রের যে অস্তিত্ব সেটি নিয়ে টানাটানি পড়ে যায়। ফলে আজিজ সাহেবকে নিয়ে যা কিছু হচ্ছে, এতে করে সেনাবাহিনীর সকল স্তরের যারা কর্মকর্তা রয়েছেন,
সিপাহী রয়েছেন, সদস্য রয়েছেন, সকলেরই কিন্তু মন খারাপ হয়ে গেছে। আমাদের এই সমাজে এখন ক্ষমতাধর লোকদের ঘুষ এবং দুর্নীতি এটা অনেকটা ডাল ভাতের মতো। যারা রাজনীতি করেন, যারা ক্ষমতায় যান, কম বেশি তাদের সকলের বিরুদ্ধেই কতগুলো সুনির্দিষ্ট অভিযোগ একেবারে কমন হয়ে যায়। 2, 4, 10 কোটি, 20 কোটি, 50 কোটি টাকা ঘুষ খাবে, এটি এখন আর মানে সাধারণের দৃষ্টিতে ওরকম কোনো অপরাধ কাজ নয়। তো বেনজির সাহেব বা আজিজ সাহেব যারা সেনা বাহিনীতে ছিলেন, পুলিশ বাহিনীতে ছিলেন, তাদের দুর্নীতি নিয়ে যে সকল কথাবার্তা শোনা যেত, তখন সবাই ধরে নিয়েছিল যে এইরকমই কিছু একটা হবে, 20, 25, 30 কোটি টাকার মতো এরকম কিছু একটা হবে। কিন্তু যখন আজিজ সাহেবের বিরুদ্ধে পত্রপত্রিকা এখন লেখা শুরু হয়ে গিয়েছে এবং তার যেভাবে সহায় সম্পত্তি বের হচ্ছে, এটি আজিজ সাহেবকে তো অবশ্যই তার সঙ্গে সঙ্গে সেনাবাহিনীকে রীতিমতো একেবারে বিতর্কের মধ্যে ফেলে দিয়েছে। আর বেনজির সাহেবের বিষয়টি যেহেতু পুলিশের বিষয়টি অনেকটা পাবলিক, পুলিশ যে পাবলিক ফোর্স, কাজেই নির্বিচারে নির্বিবাদে বেনজির সাহেব সংক্রান্ত যে কোনো কথা আমরা বলে যাচ্ছি, পত্রপত্রিকাগুলো প্রকাশ করে যাচ্ছে। এর ফলে কি হলো, পুরো বেনজিরের যে কাহিনী এটি আরো বহু বহু গুণে ফুলে ফেপে মাশরিক থেকে মাগরিব, মানে বাংলাদেশের এই সীমানার মধ্যে সেটা এখন নেই। এটি এখন দিল্লি, ওয়াশিংটন, লন্ডন, প্যারিস হয়ে সমস্ত মধ্যপ্রাচ্যকে তছনছ করে দিচ্ছে। এবং প্রতিদিনই বেনজির সংক্রান্ত নানা রকম খবরাখবর ছাপা হচ্ছে। কারা বেনজিরের সহযোগী ছিলেন, কারা বেনজিরের ক্যাশিয়ার ছিলেন, কারা বেনজিরকে টাকা দিয়েছেন, কারা বেনজিরের গার্লফ্রেন্ড ছিলেন, এই সকল বিষয় নিয়ে বিশ্রী বিশ্রী সব খবরাখবর কিন্তু এখন প্রকাশিত হচ্ছে। এর ফলে পুলিশ বাহিনী সঙ্গত কারণেই বিব্রতকর অবস্থার মধ্যে পড়েছে। আর সবচেয়ে বেশি বিব্রতকর অবস্থার মধ্যে পড়েছে সরকার। এখন সরকার বুঝতে পারছে না যে তাদের কি করা উচিত। এখানে সরকারের মধ্যে স্পষ্টতই 3টি গ্রুপ রয়েছে। একটি গ্রুপ হলো দেশের বাইরে যারা সরকারের বন্ধু, তারা, এবং তারা এই ঘটনা নিয়ে সরকারকে কোনো বুদ্ধিও দিতে পারছে না, পরামর্শ দিতে পারছে না। কারণ হলো বেনজির এবং আজিজ সাহেবকে কি ওন করাটা ঠিক হবে না ডিজোন করাটা ঠিক হবে, এটি সরকারের বন্ধুরা এই মুহূর্তে সিদ্ধান্ত নিতে পারছে না। দুটোরই বিপরীতমুখী ফলাফল রয়েছে। যদি ওন করা হয় তাহলে সমস্যা, ডিজোন করা হলেও সমস্যা, এবং দুটোই একেবারে মারাত্মক পোল সুরাতে রাস্তার মতো অবস্থার সৃষ্টি হয়ে গেছে। দ্বিতীয় যে স্তরটি রয়েছে সেটি হলো প্রধানমন্ত্রীর নিচে সরকারে যারা কর্মকর্তা রয়েছেন, মন্ত্রী, এমপি, তারপর সচিব থেকে শুরু করে সরকারের যে সকল আমলা কামলা রয়েছেন, তাদের একটা বিরাট গ্রুপ রয়েছেন। এতে সমস্যা হলো যে এই টোটাল গ্রুপের মধ্যে অনেক কথাবার্তা হয়, কিন্তু তারা কেউ সিদ্ধান্ত নিতে পারে না। এরা সবাই সুবিধাভোগী অথবা পেটোয়া বাহিনী। মানে আপনি এদেরকে কারো বিরুদ্ধে ব্যবহার করতে পারবেন, কিন্তু কারো পক্ষে এরা কখনই কাজ করতে পারে না। এবং এটাই একটা তাবেদার যার গোষ্ঠী হয় তাদের সাধারণ চরিত্র, ঐতিহাসিক চরিত্র। তো সেই দিক থেকে বেনজির সাহেবকে নিয়ে, আজিজ সাহেবকে নিয়ে এই গ্রুপটির মধ্যে একেবারে রীতিমতো চায়ের কাপে ঝড় তুলছে। বাসা বাড়িতে দিদার সালাপ হচ্ছে, সচিবরা আলোচনা করছেন, পুলিশ কর্তারা আলোচনা করছেন, সেনাবাহিনীর কর্তারা আলোচনা করছেন, যারা সরকারের সাথে ভালো সম্পর্ক, সাংবাদিকরা আলোচনা করছেন, ব্যবসায়ী নেতারা আলোচনা করছেন। কিন্তু বিড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কি করা উচিত, এই কথাটা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করার মতো সাহস এই দ্বিতীয় গ্রুপটির নেই। এটি হলো 2 নম্বর সমস্যা। 3 নম্বরে যে সমস্যাটা সেটি হলো মাননীয় প্রধানমন্ত্রী। তিনি 2009 থেকে আজ অবধি ক্রমাগত বড় হতে 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 এখন ক্ষমতার রাজ্যে, বাংলাদেশের যে ক্ষমতার রাজ্য, সেখানে রীতিমতো হিমালয়ে পরিণত হয়েছেন। এখন এই যে বেনজির সাহেব বা আজিজ সাহেব সবাই ধরে নিয়েছে যে তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর একটা ব্যক্তিগত সম্পর্ক রয়েছে, তার অত্যন্ত স্নেহভাজন। ফলে যখন বেনজির সাহেব র্যাবের ডিজি ছিলেন কিংবা আজিজ সাহেব যখন বিজিবির ডিজি ছিলেন, তখন থেকে শুরু করে আজ অবধি এই রাষ্ট্রের যত গুরুত্বপূর্ণ অর্গানগুলো রয়েছে, যারা দুর্নীতি এবং অনিয়মের ব্যাপারে চোখ খুলে রাখে, তারা এই দুইজনের বিষয়ে চোখ বন্ধ রেখেছিল, এই ভয়ে যে প্রধানমন্ত্রীর সঙ্গে তাদের সম্পর্ক ভালো আছে। কিন্তু আসলে প্রধানমন্ত্রী তো কখনোই তাদের দ্বারা কাজ করাতে চেয়েছেন, তাদেরকে স্নেহ করেছেন, কিন্তু এরকম তারা দুর্নীতি করুক বা এত কিছু করুক, এরকম কখনোই প্রধানমন্ত্রী আমি একেবারে তামার পাতে লিখে দিতে পারি, এটা শুধু শেখ হাসিনা নন, পৃথিবীর কোনো প্রধানমন্ত্রী এটা চাইবেন না বা চাইবেন না। তার আইজির সঙ্গে তার দুর্নীতি ভাগাভাগি করতে হবে, সেনাপ্রধানের সঙ্গে দুর্নীতি ভাগাভাগি করতে হবে, এরকম অভাগা প্রধানমন্ত্রী উগান্ডাতেও নেই। তো কাজেই এই বিষয়গুলো প্রধানমন্ত্রীর সাথে সম্পর্কটাকে ব্যবহার করে শুধু বেনজির আজিজ নন, তাদের মধ্যে আরো অনেক হাজার হাজার বেনজির আজিজ এখন পর্যন্ত কিন্তু 2 হাতে অপকর্ম করে এই রাষ্ট্রকে একটা অস্থির অবস্থার মধ্যে ফেলে দিয়েছে। ফলে এখন প্রধানমন্ত্রী কি বলবেন? প্রধানমন্ত্রী যদি এই বিষয়টা নিয়ে সিরিয়াসলি কোনো কিছুতে যান, তাহলে সেটারও একটা বিপত্তি রয়েছে। আবার যদি তিনি কাউকে হুকুম দেন যে ওদেরকে যেন কোনো কিছু করা না হয়, সেটার বিপত্তি আরো ভয়াবহ। এর কারণ হলো তখন
এই দুজনে কি হবে না হবে, এই দুজনের মতো যে হাজার হাজার লোক রয়েছে তারা রীতিমতো উল্লম্ফন শুরু করে দিবে, এবং সেই উল্লম্ফন থেকে সরকারকে আসলে কোনো অবস্থাতেই বাঁচানো সম্ভব হবে না। এই জন্য আমার দৃষ্টিতে মানে রেড অ্যালার্ট বলতে সরকার এই পুরো স্পর্শকাতর বিষয় দুটো নিয়ে খুবই সতর্ক অবস্থায় রয়েছে, এবং যখনই কেউ সতর্ক অবস্থায় থাকে আমরা এটাকে রেড অ্যালার্ট বলি। তো সরকার সেই সতর্ক অবস্থায় থেকে সময় ক্ষেপণ করার চেষ্টা করছে, পরিস্থিতি মূল্যায়ন করার চেষ্টা করছে, কাটিয়ে ওঠার চেষ্টা করছে। কিন্তু যেভাবে আজিজ সাহেবের ঘটনা এবং বেনজির সাহেবের ঘটনা চারিদিকে ছড়িয়ে গিয়েছে, যেভাবে তাদের সম্পর্কে মানুষের ভীতি কেটে গিয়েছে, যেভাবে তাদের সম্পর্কে মানুষের শ্রদ্ধাটা একেবারে নিম্ন পর্যায়ে চলে এসছে, এবং যেভাবে এই দুজন ব্যক্তি ইমেজ হারিয়েছে, ফলে এদেরকে ওন করা কোনো বাহিনীর পক্ষে সম্ভব নয়, কোনো মানুষের পক্ষে সম্ভব নয়, সমাজের পক্ষে সম্ভব নয়। বেনজির সাহেব এবং আজিজ সাহেব কিন্তু অনাগত দিনে কি হবে সেটা আমি জানি না, তবে এই দুজন নিজে তারা কখনো এই বাংলার জমিনে হাসি মুখে কোথাও যেতে পারবেন না, কোনো ঈদের জামাতে যেতে পারবেন না, মসজিদে যেতে পারবেন না, বিয়ে শাদী অনুষ্ঠানে যেতে পারবেন না, তাদেরকে তাদের মতো থাকতে হবে। এরপর তাদের যে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ছেলে মেয়েরা আছেন তারাও খুব বিব্রতকর পরিস্থিতিতে পড়বেন। পিতার পরিচয় দিয়ে সমাজে বুক উঁচু করে চলার মতো অবস্থা হবে না, বরং যেখানে যাবেন তারা নিজেদেরকে আড়াল করার জন্য তারা কিন্তু প্রাণান্ত চেষ্টা করবেন। এরপর সবার শেষে যেটা আছে সেটি হলো এই যে আর্থ সামাজিক এবং রাষ্ট্রীয় যে ত্রিমুখী চাপ, এই ত্রিমুখী চাপে এই দুজন মানুষের মানসিক যন্ত্রণা, মানসিক স্থিতি, মানসিক ভারসাম্য পুরোটাই নষ্ট হয়ে যাবে, এবং এর ফলে তাদের যে অর্থনৈতিক কর্মকাণ্ড, সহায় সম্পত্তি সবই বুমেরাং বা বোঝা হয়ে তাদের উপর চাপবে। এবং এই পৃথিবীতে সম্পদ যে মানুষের জন্য বিপদের কারণ হতে পারে, এটি এই দুজনের যে সহায় সম্পত্তি তা আলটিমেটলি তাদের জন্য কতটা বিপদ ডেকে এনেছে আমরা আপাতত দেখতে পাচ্ছি, কিন্তু অনাগত দিনে এটা আরো বড় বিপদ ডেকে নিয়ে আসবে। এবং এই দুজনের যে পরিণতি তার থেকে যদি অন্যরা শিক্ষা নেন, এবং সরকার যদি এভাবে শিক্ষা নিয়ে প্রতিজ্ঞা করেন যে তারা আর কখনো কোনো বেনজির সৃষ্টি করবেন না, আজিজ সৃষ্টি করবেন না, এদেরকে মাথায় উঠে নাচবেন না, তাহলে তুলনামূলকভাবে তাদেরকে আর এই যে এখন যে সতর্ক অবস্থায় থাকতে হচ্ছে, রেড অ্যালার্ট নিয়ে থাকতে হচ্ছে, এবং তাদের ব্যাপারে কথা বলতে গেলে সেটা স্বরাষ্ট্রমন্ত্রী হোক, জনাব ওবায়দুল কাদের হোক, কিংবা অন্য যে কোনো গুরুত্বপূর্ণ মন্ত্রী হোক, তারা মেজাজ হারিয়ে ফেলছেন, তারা ঠিকমতো কথাবার্তা বলতে পারছেন না। ফলে এইরকম একটা অস্বস্তিকর অবস্থা পুরো দেশটিকে মানে এই দুই। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।